রুমের ভেতর আলোটা মৃদু, ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। অহনা তখনও কাঁপছে, বুকের ভেতর অদ্ভুত একটা ভয় আর অস্বস্তি জমে আছে। আদিল এক পা পিছিয়ে গেল, কোমর থেকে হাত সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য রুমে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সময় চাও, আদিল ধীরে বলল। অহনা মাথা নিচু করে থাকল, চোখে পানি জমে আছে। আমি কাউকে জোর করি না। এই প্রথম আদিলের গলায় রুক্ষতা নেই, কিন্তু দুর্বলতাও পছন্দ করি না। অহনা ঠোঁট কামড়ে ধরল। এই লোকটার কথা, ব্যবহার সবই ধাঁধার মতো। আদিল বিছানার পাশে রাখা পানির গ্লাসটা তুলে নিল, গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও। অহনা অবাক হয়ে তাকাল। এই মানুষটাই কিছুক্ষণ আগে তাকে ভয় দেখাচ্ছিল। হাত বাড়িয়ে গ্লাসটা নিল সে, আঙুলে আঙুল ছুঁয়ে গেল। একটা ঝাঁকুনি খেল অহনার ভেতর। আদিল চোখ সরাল না। তুমি খুব নরম মেয়ে, হঠাৎ বলল সে। এই বাড়িতে নরম হলে টিকতে পারবে না। অহনা আস্তে করে পানি খেল, গ্লাসটা নামিয়ে রেখে বলল, আমি নরম না। আদিল হালকা হাসল। দেখা যাক। কিছুক্ষণ রুমের ভিতরে পরিবেশ নীরব হয়ে রইল। আদিল জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে চাঁদের আলো পড়েছে, রাস্তাটা ফাঁকা। ঘুমাও। পেছন ফিরে না তাকিয়ে বলল, আজকের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হলো, শুধু মায় আজকের জন্য। মনে রেখো। অহনার বুকের ভেতর জমে থাকা চাপটা একটু হালকা হলো। বিছানার একপাশে বসে পড়ল সে, চুপচাপ শুয়ে পড়ল। আদিল লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল, কিন্তু অহনার চোখে ঘুম নেই। এই বিয়ে, এই মানুষ, সবকিছুই তার কাছে অচেনা। এসব ভাবতে ভাবতে অহনার ও চোখ লেগে এলো। ভোরে আজানের শব্দে অহনার ঘুম ভাঙল। চোখ মেলে তাকাতেই দেখল আদিল জানালার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে শান্ত ভাব। এই দৃশ্যটা অহনাকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। নামাজ শেষে আদিল ফিরে তাকাল। দুজনের চোখাচোখি। এক মুহূর্তের জন্য যেন চোখের সময় থেমে গেল। গুড মর্নিং। অহনা নিজেও জানে না কেন বলে ফেল। আদিল ভ্রু কুঁচকে তাকাল, তারপর হালকা করে বলল, মর্নিং। এটাই হয়তো তাদের প্রথম স্বাভাবিক কথা। আদিল ওয়াশরুমে ঢুকে গেল। অহনা উঠে বসে রইল। এই মানুষটার ভেতরে কি আদৌ কোনো ভালো দিক আছে? নাশতার টেবিলে আজ পরিবেশটা একটু আলাদা। কেউ আগের রাতের কথা তুলছে না। দাদিমা হাসি মুখে বলল, নতুন বউ, কেমন ঘুম হলো? অহনা হালকা হাসল। ভালো। আদিল চুপচাপ চা খাচ্ছে। হঠাৎ দাদিমা বলল, আদিল, আজকে কোথাও যেও না। অহনার বাড়ি থেকে লোকজন আসবে, আমাদেরও কিছু আত্মীয় স্বজন আসবে। আমি না করেছি না এসব কিছু করতে। এরকম বললে কি করে হয় বলো? বিয়ে করেছ, বিয়েটা যেভাবে হোক না কেন বৌভাত তো করতে হবে, না হলে লোকে কি বলবে? তোমার জন্য সবকিছু ছোট করে করা হচ্ছে। আর শুনো, একটু পর অহনাকে নিয়ে শপিংয়ে যেও। দুপুরের দিকে মেহমানরা আসবে, কিছু শাড়ি জামা কিনে আনবে। আদিল চায়ের কাপ নামাল। আমার সময় নেই। কেন, সময় কোথায় গেছে? দাদিমার কথায় আদিল আর কিছু বলল না। আদিল অহনার দিকে তাকাল। তুমি যেতে চাও? সবাই তাকিয়ে রইল ওর শোনার অপেক্ষায়। অহনা অপ্রস্তুত হয়ে গেল, তবু ও মাথা নেড়ে বলল, হুম, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর আদিলের। বাইরে বেরোনোর সময় অহনা হালকা রঙের শাড়ি পরল, চুল খোলা। অহনা বাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে এসে দাঁড়াল। আদিল কিছুক্ষণ অহনার দিকে তাকিয়ে রইল। অহনা মিনমিন করে বলল, যাব না। আদিল সঙ্গে সঙ্গে নজর সরিয়ে ফেল। গাড়ির দরজা খুলে দিল, চোখ দিয়ে ইশারা করল গাড়িতে উঠে বসার জন্য। অহনা গাড়িতে উঠে বসল। কারো কোনো কথা নেই। গাড়ি নিজ গতিতে চলতে লাগল। একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাল আদিল। নামো। অহনা নামল। একটু এগিয়ে তারা মলের ভেতরে ঢুকল। আদিল দোকানের ভেতরে গেল না, বাইরে দাঁড়িয়ে বলল, যা পছন্দ হয় নাও। অহনা একটু অবাক হল। আপনি? সময় নষ্ট করো না। আদিলের গলা গম্ভীর শোনাল। অহনা চুপচাপ কয়েকটা জামা পছন্দ করল। আদিল দাম মিটিয়ে দিল। অহনার হাত থেকে জামার প্যাকেটগুলো নিজের হাতে নিয়ে নিল। এই প্রথম মনে হলো লোকটা হয়তো পুরোপুরি খারাপ না।
মলের পাশে একটা লোক ভেলপুরি বিক্রি করছে। অহনার ইচ্ছা করছে খেতে। ভেলপুরি প্রিয় কিনা, কিন্তু সাহস করে বলতে পারছে না। অতঃপর কিছু না বলে গাড়িতে উঠে বসল। গাড়িতে ফেরার পথে অহনা সাহস করে বলল, গতকাল আপনি আমাকে ভয় দেখিয়েছেন কেন? আদিল স্টিয়ারিং শক্ত করে ধরল। ভয় না পেলে বাঁচতে শিখবে কি করে? আমি আপনার শত্রু নই। হঠাৎ গাড়ি থামাল আদিল। পাশ ফিরে তাকাল। আমার সঙ্গে থাকতে হলে আমার কথামতো চলতে হবে তোমাকে। আমাকে প্রশ্ন করবে না। আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। অহনার চোখ ভিজে উঠল। আমি শুধু সম্মান চাই। সম্মান অর্জন করতে হয়। গাড়ি আবার চলতে লাগল। অহনা আর কথা বলল না। বাড়ির সামনে এসে আদিল বলল, নামো। অহনা নামতেই আদিল গাড়ি ঘুরিয়ে চলে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে অহনা কিছু বুঝে উঠতে পারল না। বাড়ির সবাই জিজ্ঞেস করলে কি বলবে? ওদের মধ্যে কিছু ঠিক নেই, এটা কি সবাই বুঝে ফেলবে? এসব ভাবতে ভাবতে অহনার চোখে আবার ও পানি এলো। এদিকে ছাদ থেকে একজন সবকিছু দেখছে, হয়তো খুশিও হয়েছে। বাড়িতে ঢুকে অহনা অবাক হল। কেউ কিছু জিজ্ঞেস করল না। সবাই জানে আদিলের স্বভাব, তাই হয়তো। দুপুরের দিকে নিহা বেগুনি রঙের একটা জামদানি শাড়ি পরিয়ে দিল। ভারী মেকআপ। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এতগুলো গয়না পরে থাকতে ভালো লাগছে না? কয়েকটা খুলে রাখলে হতো না? অহনা আস্তে করে বলল। নিহা কিছু বলতে যাবে, ঠিক তখনই আদিলের মা রুমে ঢুকলেন। নিহাকে বললেন, সাজানো হয়নি এখনো? মা, ভাবি বলছে গয়না কয়েকটা খুলে রাখতে। ভারী লাগছে নাকি? নীলিমা জাহান একবার অহনার দিকে তাকালেন। একটা দিন কষ্ট করতে পারছো না? বড় বাড়িতে বিয়ে হয়েছে, অভ্যাস করে নাও। তাছাড়া তোমার বাড়ির লোক এসে দেখুক আমরা কি কি দিয়েছি তাদের মেয়েকে এই নাটকীয় বিয়েতে। কথা শেষ হওয়ার আগেই কবিতার আওয়াজ, মা আপনাকে ডাকছে, দাদুর রুমে যেতে বলছে। আর কথা না বাড়িয়ে নীলিমা জাহান চলে গেলেন। নিহা নরম কণ্ঠে বলল, মন খারাপ করো না। মায়ের কথায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি বসে থাকো, আমি নিচে দেখে আসি রান্না শেষ হলো নাকি। খিদে পেয়েছে, অল্প করে তোমার জন্য নিয়ে আসব। এখন অল্প খাও, পরে সবার সঙ্গে খাবে। আমি কাউকে বলবো না, প্রমিস। সামান্য হাসল অহনা। এই বাড়িতে নিহা আর কবিতা ছাড়া কেউ তেমন কথা বলে না তার সঙ্গে। তুমি খেয়ে আসো, আমার খিদে নেই। আমি পরে সবার সঙ্গে খাব। আচ্ছা। নিহা চলে গেলে অহনা বারান্দায় দাঁড়াল। রান্নার কাজ চলছে। কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে। নীলিমা জাহান আর দাদিমা সবকিছু দেখছেন। হঠাৎ কবিতা তাড়াহুড়ো করে রুমে ঢুকল। কবিতাকে দেখে অহনা বারান্দা থেকে রুমে এলো। অহনা, তোমাকে একটু দরকার। আমাকে বলুন। কবিতার গলা কাঁপছে। ফিসফিস করে বলল, শোন, একটা কথা জানানো দরকার। না জানালে হয়তো অন্যায় হতো তোমার সাথে। অহনার বুক ধরফর করতে লাগল। কি কথা? আদিলের আগেই একটা সম্পর্ক ছিল। অহনা স্তব্ধ হয়ে গেল। মেয়েটা এখন ফিরে আসার চেষ্টা করছে। আর একটা কথা। কবিতা আর কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করল দরজার সামনে আদিল দাঁড়িয়ে আছে। সব শুনে ফেলেছে। আদিলের চোখে দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে, ঠোঁটের কোণে রুক্ষ ভাঁজ। গম্ভীর স্বরে বলল, কি বলছো? কবিতা কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি তো শুধু সত্য জানাচ্ছিলাম। আদিল ধীরে ধীরে এগিয়ে রুমের ভিতরে এলো। সত্য? সত্য বলতে হলে আগে আমাকে বলো, নয়তো। আদিলের কণ্ঠে কঠোরতা। কি এমন সত্য বলছো? আদর্শেই সত্য, আমি জানি তো। কবিতা কিছু বলতে যাবে, আদিল দরজা দেখিয়ে বলে উঠল, আউট। কবিতা হুড় মুড়িয়ে বের হয়ে গেল। এতক্ষণ মনে হচ্ছিল গলায় কাটা বেঁধেছিল। আদিলকে ভয় পাওয়া নাকি? মিথ্যা ধরে পড়ে যাওয়ার ভয়। অহনা পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। কবিতা যেতেই আদিল শব্দ করে দরজা বন্ধ করে দেয়। আপনার আগে সম্পর্ক ছিল? বলতে পারেন, আমি কিছু মনে করব না। আদিল ফিরে দাঁড়াল। অহনার দিকে এগিয়ে যেতে লাগল। আদিল এগিয়ে আসাতে অহনা পেছাতে লাগল। অহনা পেছাতে পেছাতে বিছানার উপর গিয়ে পড়ল। আদিলে এগিয়ে বিছানার দুই পাশে হাত রেখে অহনার দিকে ঝুঁকে বলে উঠল, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না। দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। অহনা দম বন্ধ হয়ে আসছে। আদিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে বৌভাত ও দাদু আপনাকে থাকতে বলেছে। আদিল সরে এলো।
কোনো শব্দ ছাড়া জামা বের করে ফ্রেশ হতে চলে গেল। এদিকে অহনা এখনো বিছানার উপর বসে আছে। এই লোকটা হুটহাট কাছে চলে আসে কেন? একটু পর দরজায় কেউ কড়া নাড়ল। অহনা গিয়ে দরজা খুলল। নীলিমা জাহান এসেছে। নীলিমা জাহান এসে অহনাকে জিজ্ঞেস করল, আদিল কোথায়? গোসল করছে মনে হয়। অহনা ছোট করে বলল, বের হলে রেডি হয়ে তাড়াতাড়ি আসতে বলবে। তোমার বাড়ি থেকে সবাই চলে এসেছে। আচ্ছা। নীলিমা জাহান চলে যাওয়ার পর অহনা একবার ওয়াশরুম এর দরজার সামনে গেল। পানির শব্দ শোনা যাচ্ছে। এবার বিরক্ত লাগছে। এতক্ষণ ধরে কি করছে? নাকি ভেতরে ও বের কারো সাথে রাগ দেখাচ্ছে? নিজের ভাবনায় নিজের হাসি পেল অহনার। একটু পর আদিল বের হয়ে এলো। খালি গায়ে, চুল থেকে টুপটাপ পানির ফোঁটা পড়ছে। অহনা একবার তাকিয়ে দেখে বিড়বিড় করে বলে উঠল, কি অসভ্য লোক, রুমের মধ্যে অন্য কেউ আছে জেনে ও খালি গায়ে চলে এসেছে। অহনার বিড়বিড় করে বলা কথাটা আদিল শুনে ফেলে। কিছু একটা ভেবে বলে অহনার দিকে ফিরে বলে উঠল, এটা আমার রুম, আমি এইভাবে আমার রুমে থাকি। এখন থেকে যেহেতু তুমি এই রুমে থাকবে তাহলে তুমি ও এইভাবে থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড হানি। অহনার কান গরম হয়ে উঠল। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। ছি, কি নির্লজ্জ লোক। অহনার কান দেখে আদিল ঠোঁটের উপর হাত রাখল। আদিল কি হাসল? আদিল একটা ব্লু কালারের শার্ট পরল। চুলগুলো হাত দিয়ে এপাশ ওপাশ করছে। আদিল শার্ট পরার পর অহনা সাহস করে আদিলের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি এতক্ষণ কি করছিলেন? নাচছিলাম। আদিলের জবার জেন রেডি করা ছিল। অহনা কিছু বলতে যাবে তখনই দাদিমা ডাকতে এলো। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কথা বলার জন্য অনেক সময় পাবে। এখন চলো আমার সাথে। কোনো কথা ছাড়া আদিল চলে গেল। দাদিমা অহনার হাত ধরে নিয়ে যেতে লাগল। অহনা বাইরে আসতে সবাই নতুন বউকে দেখতে লাগল। বাড়ির সবাই খাবার খাচ্ছে। আমি ওদের কাছে যাই না। বস এখানে। ওদের খাওয়া শেষ হলে ওরা আসবে তোমার কাছে। একটু পর অহনার দাদা দাদি ফুফি এলো। ওদের দেখে অহনা কেঁদে উঠল। বাবা আসেনি? কি করে আসবে বল? তোর মা তো তোর বাবার হাতে ছাড়া কিছু খাচ্ছে না। তুই চলে আসার পর তো মনে হচ্ছে আরো অসুস্থ হয়ে গেছে। অহনার মা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়। আজকে প্রায় 6 মাস বিছানায় পড়ে আছে। হাঁটা চলা একেবারে করতে পারবে না। ডক্টর বলেছে বেড রেস্টে থাকতে। ট্রিটমেন্ট চললে আস্তে আস্তে সেরে যাবে। এসব ভাবতে ভাবতে আবারও কেঁদে উঠল অহনা। দূর থেকে একজন অহনার কান্নারত চেহারা দেখে যাচ্ছে। চোখের পলক অবধি পড়ছে না। তোকে নিতে আসবে তোর বাবা। চিন্তা করিস না। শোনো না, ভালো আছিস তো তুই এখানে? পাশে থাকা নীলিমা জাহান বলে উঠল, ভালো না থাকার কোনো কারণ? কোনো কিছুর অসুবিধা নেই এখানে। আপনাদের মেয়ের তো কপাল ভালো, রাজপুত্রের মতো বর পেয়েছে। আর কি চাই? অহনার ফুফি আর কিছু বলল না। নতুন আত্মীয় দেখে, না হলে 2-4 কথা নিজে ও শুনিয়ে দিত। আমাদের মেয়ে ও কম কিসে? কথা পাল্টাতে অহনার দাদি বলে উঠল, তা আমাদের রাজপুত্রের মতো নাতজামাই কোথায়? আমাদের সাথে তো দেখা করল না। আবির, আদিল কোথায় গেল? ওকে ডাক দাও। আবির মানুষজনকে খাবার বেড়ে দিচ্ছিল। আওয়াজ পেয়ে বলল, আচ্ছা বলছি মামুনি। আবির একটু সামনে গিয়ে দেখল আদিল বসে বসে মোবাইল দেখছে। ভাইয়া ডাকছে তোমাকে। কে? মামুনি। ভাবির কাছে। আবির বলে চলে গেল। আদিল উঠে ধীরে ধীরে যেতে লাগল। এত সাধারণ সাজ, বলি তোমাদের কিসের অভাব আছে? আর একটু বড় করে করলেই পারতে। নাকি টাকা বাঁচিয়ে নিচ্ছ? একজন আত্মীয় বকাচকা করতে লাগল। ওনার কথার কেউ জবাব দিতে যাবে তখনই আদিলের উপস্থিত হল। শান্তভাবে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস আসসালাম। কি গো জামাই, আমাদের কি পছন্দ হয়নি? কথা বলতে এলেন না? অহনার দাদি মজা করে বলে উঠল, আসলে একটু ব্যস্ত ছিলাম। আপনারা খাবার খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। অহুকে নিয়ে কবে আসছো শ্বশুর বাড়িতে? কবে যাবে বললে? তোমার শ্বশুর নিতে আসবে তোমাদের। এখন যেতে পারবো না, কাজ আছে। ওমা, এই কথা বললে কেমনে হয়? আচ্ছা, পরে জানিয়ে দিব ফোন করে। নীলিমা জাহানের কথায় আর কেউ কিছু বলল না। অহনার ফুফি বলে উঠল, তাহলে এখন আমরা যাই। অনেকটা পথ যেতে হবে। একটু আগেই তো এলেন।
আমাদের বাড়ির তো এখনো কেউ খাবারও খায়নি। আর কিছুক্ষণ থাকুন না। না, পরে আবার আসব। ভাবি অসুস্থ তো, অহনাকে দেখবেন। চিন্তা করবেন না, ভালো থাকবে। আচ্ছা ওহু, তাহলে আসি। সুন্দর করে থাকবে, জামাই এর সাথে মানিয়ে নিবে। অহনা আবার কেঁদে উঠলে আদিল বিরক্ত হল। অহনার দাদি আদিল কাছে গিয়ে বলল, একটু মানিয়ে নিও। হ্যাঁ, আর ওকে দেখে রেখো। বলতে বলতে নিজেও কেঁদে দিল। আদিল শুধু মাথা নাড়ল। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল ওরা। এবার সবাই গিয়ে খেয়ে নাও, চলো। এসো অহনা। অহনা বসা থেকে উঠে সামনের দিকে এগোবে, তখনই কেউ একজনের পায়ের সাথে হোঁচট খেয়ে আদিলের পায়ের কাছে গিয়ে পড়ল। সবাই খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। ঘটনা বুঝতে সবার কিছুক্ষণ সময় লাগল। আদিল ও কিছুটা চমকে গেল। কবিতা তাড়াতাড়ি করে এসে অহনাকে তুলতে লাগল। নীলিমা জাহান ও সাহায্য করল। বেশি লেগেছে, দেখাও তো। অহনার জোরে জোরে কাঁদতে লাগল। শাড়িটা সামান্য উপর করে দেখল, পা ফুলে গেছে। নীলিমা জাহান বলল, পা তো ফুলে গেছে, ডাক্তার ডাকতে হবে। ওকে রুমে নিয়ে যাও, আমি ওদের খাবার রুমে নিয়ে আসছি। আবির, তোর মামাকে বল ডাক্তারকে খবর দিতে। আবির আচ্ছা বলে ফোন বের করে অন্যদিকে চলে গেল। নিহা বলল, যেতে পারবে? আস্তে আস্তে এসো। অহনা পা বাড়াতে যাবে, তখনই আদিল এক ঝটকায় অহনাকে কোলে তুলে নিল। পুরুষালী প্রশস্ত হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কোমর এবং পিঠ। আকস্মিক কাণ্ডে অহনা সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। উপস্থিত সবার মধ্যমুহূর্তেই চাপা উত্তেজনা শুরু হল। আদিল একবার অহনার দিকে তাকিয়ে বলল, ডক্টরকে ফার্স্ট আসতে বলো। কেউ আর কিছু বলার সুযোগ পেল না। আদিল অহনাকে নিয়ে রুমের দিকে পা বাড়াবে, তখনই একটা কালো গাড়ি গেট দিয়ে ঢুকতে দেখা গেল। সবাই কৌতূহলবশত তাকিয়ে রইল, কে এলো তা দেখার জন্য। গাড়ি থেকে কেউ একজন নামল। শান্তভাবে হেঁটে এসে আদিলের সামনে দাঁড়ালো। আদিল কোলে থাকা অহনার দিকে ও তাকিয়ে দেখল একবার। অহনাও তাকিয়ে রইল অচেনা ব্যক্তিটির দিকে। তুমি এটা করতে পারলে আমার সাথে, আদিল?